আমার কাব্য তুমি প্রয়াসী সূচনা পর্ব। তোর বোনের বিয়েটা হোক, তুই চাস না ছায়া? ছায়ার গাল দুটো শক্ত করে চেপে নিজের দিকে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে নির্ঝর। ছায়ার চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি বয়ে যাচ্ছে। গালে যে যন্ত্রণা হচ্ছে তা নয়, এই মুহূর্তে সে যে পরিস্থিতিতে আছে সেটার জন্য নিজের ওপর নিজের রাগ হচ্ছে ছায়ার। চাই, তাহলে কেন রাজি হচ্ছিস না আমার কথায়? মেজর, আমি। ছায়ার কথা বলতে কষ্ট হচ্ছে দেখে নির্ঝর ছায়ার গাল দুটো ছেড়ে দেয়। নির্ঝর যখন গাল ছেড়ে দেয়, ছায়া হাঁপ ছেড়ে বাঁচে। ফর্সা গাল দুটো নির্ঝরের শক্ত আঙুলের দাগ বসে গেছে। আমি কিভাবে রাজি হব মেজর? এটা সম্ভব? অবশ্যই সম্ভব। দ্রুতই আমার সাথে চল। আমি পারবো না মেজর, আব্বা আম্মা মরে যাবে এ কথা শুনলে। নির্ঝর এবার প্রচণ্ড রেগে গিয়ে ছায়ার চুলগুলো পেছন থেকে টেনে ধরে। আহ, কেন রে? এখন কেন বলছিস কষ্ট হচ্ছে? কিসের জন্য কষ্ট হচ্ছে? তুই তো এটাই চেয়েছিলিস। তাহলে? আমি কখন এগুলো চেয়েছি? আমি এভাবে কিছুই চাইনি। ছাড়ুন, আমায় লাগছে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আর আমি তোর বোন নোহার বিয়েটাও ভাঙার ব্যবস্থা করছি, সমস্যা নেই। নির্ঝর নিজের পকেট থেকে ফোনটা বের করতে গেলে ছায়া নির্ঝরের হাত ধরে বসে। এমনটা করবেন না প্লিজ। আমি এমনটাই করব। তুই আমার কথা শুনবি কি না বল। আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে নোহা আপুর বিয়েটা ঠিক করে হতে দেবেন? হ্যাঁ, হতে দেব। ওদের বিয়েটা হয়ে যেত এত সময়, আমার জন্য আটকে আছে। ভাইয়াকে কবুল বলতে বলে দিন। তুই যতক্ষণ না কবুল বলবি ততক্ষণ সব কিছু এভাবেই আটকে থাকবে। ছায়ার চোখে কাজল লেপ্টে আছে কান্না করার কারণে। কিছুক্ষণের মাঝে দুজন আর্মি সোলজার একজন কাজীকে নিয়ে হাজির হয়। কাজী ওদের বিয়ে পড়িয়ে দেয়। ছায়া ফুপিয়ে ফুপিয়ে কবুল বলে। পৃথিবীর বুকে প্রথম নারী যে তার বিয়ের কবুলটা পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে বলছে। অতিরিক্ত কান্নার কারণে ছায়ার হেঁচকি উঠে গেছে। নির্ঝর কাউকে ইশারা করে। সেখানে উপস্থিত থাকা একজন মেয়ে সোলজার ভেতরে আসে। নির্ঝরের চোখে যেন বলে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ কী। তাই মেয়েটা বেশি কথা না বলে ছায়াকে এক গ্লাস পানি দেয়। খেয়ে নিন ম্যাম। ছায়া মুখ সরিয়ে নেয়, হেঁচকি তুলতে তুলতে বলে, খাবো না ম্যাম, স্যার ভীষণ রেগে যাবে। এই রাগের বাইরে থাকা সবাই ভস্ম হয়ে যাবে। ছায়া জানে এখন আর কিছুই তার হাতে নেই। তার আর করারও কিছু নেই। শুধু শুধু নির্ঝরের রাগ বাড়াতে চায় না ছায়া। তাই মেয়েটার হাত থেকে পানি খেয়ে নেয়। মেয়েটা তাকে সুন্দর করে লাল একটা জামদানি শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তবে বিয়ের আগে কেন সাজানো হলো না? এখনই কেন? কেনই বা নির্ঝর তার সাথে এমন করলো? মাথায় কিছুই আসছে না ছায়ার। মেয়েটা ছায়াকে সাজিয়ে দিয়ে যাওয়ার পর নির্ঝর ছায়ার হাত ধরে বেরিয়ে আসে। গাড়িতে বসে ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে। গাড়ি চলে আপন গতিতে। চলুন, তবে এতক্ষণ যাদের নিয়ে গল্প করছি তাদের পরিচয়টা জেনে আসি। নির্ঝর চৌধুরী মা বাবার বড় সন্তান। মেজর সিনহা চৌধুরী এর বড় সন্তান নির্ঝর চৌধুরী। বাবা মেজর ছিলেন, তবে কোনো এক অপারেশনে গিয়ে তার মৃত্যু হয়। নির্ঝর তার বাবাকে সর্বদা নিজের সুপারম্যান মনে করত। বাবার মৃত্যুর পর থেকে নির্ঝর নিজেকে বাবার ওই জায়গায় দেখতে চেয়েছিল এবং বাবার খুনিদের শাস্তি দিতে চেয়েছিল, যার কারণে নিজেও মেজর নির্ঝর চৌধুরীতে পরিণত হয়েছে সময়ের সাথে। নির্ঝর একজন 5 ফুট 11 ইঞ্চি লম্বার একজন হলুদ ফর্সা গড়নের সুন্দর পুরুষ। মেজর হওয়ার সুবাদে তার ফিটনেস দেখলে যে কোনো মেয়েই পটে যায়। তবে ছেলেটা বড্ড জেদি। জীবনে যা একবার বলেছে তাই করেছে। নির্ঝরের আছে একটা ছোট ভাই অয়ন চৌধুরী, আর আছে তাদের সবথেকে বড় বোন তিন্নি। তিন্নির একটা সমস্যা আছে, সে মা হতে পারবে না। তাই তার স্বামী আদনান তিন্নির সাথে
নির্ঝরদের বাড়িতেই থাকে। আদনানের পরিবার বলতে কেউ নেই। পেশায় সে একজন ডাক্তার। ডাক্তার হয়েও বউয়ের ট্রিটমেন্টের পরও তাকে ঠিক করতে পারেনি। তাই বাধ্য হয়ে সারোগেসিতে একটা কন্যা সন্তান নেয় তারা। মা আর ভাই বোন এবং বোন জামাইকে নিয়ে তার সংসার। তবে কাজের সুবাদে নির্ঝর পরিবার থেকে দূরে থাকে। আজ অয়নের বিয়ে ছিল নোহার সাথে। পারিবারিকভাবেই বিয়েটা ঠিক হয়েছে। নির্ঝর একটু একঘেয়ে মানুষ। সে এখন বিয়েটা করতে চায় না বলে তাদের মা অয়নকে আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা মতো তারা মেয়ে দেখে শুনে নোহার সাথে বিয়ে ঠিক করে। নোহা আর ছায়া দুই বোন। নোহা বড় আর ছায়া ছোট। বাবা তৌফিক হাসান আর মা রাবেয়া বেগমের দুটো মেয়ে তারা। নোহা অনার্স 3য় বর্ষের ছাত্রী আর ছায়া হলো অনার্স 1ম বর্ষের ছাত্রী। নির্ঝরের মায়ের দু বোনকেই অনেক পছন্দ। নির্ঝরকে ছায়া যেদিন প্রথম দেখে সেদিন ছোটোখাটো একটা ক্রাশ খায় এবং সেখান থেকে মেজর বলে ডাকে ছায়া নিঝরকে। যদিও নির্ঝর ভীষণ মুডি এবং রুক্ষ স্বভাবের ছেলে। সেনাবাহিনীতে আছে সে। ওদের পরিচয় পর্ব শেষ হলো, বাকি গল্প জানব। গাড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে ছায়া আর মনে করছে সকালেও সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে সব কিছু কেমন যেন শেষ হয়ে গেল। আজ সকালে বোনের বিয়ে, তাই বাড়ি ভর্তি মেহমান। বরযাত্রী আসবে কিছুক্ষণের মধ্যে। ছায়া দৌড়ে নিজের লেহেঙ্গা নিয়ে সাজুগুজু শুরু করে। কিছুক্ষণের মাঝেই বরযাত্রী চলে আসে। ছায়া সর্বপ্রথম চোখ কেড়ে নেয় নির্ঝরের সাদা পাঞ্জাবি পরিহিত ওই সুদর্শন রূপ দেখে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। বরকে রেখে সবাই তাকেই দেখবে হয়তো। কিরে ছায়া, দুলাভাইকে মিষ্টি খাওয়া, কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? পেছনে মামাতো চাচাতো বোনের কথায় ছায়া ধ্যান ফেরে। নির্ঝর থেকে চোখ সরিয়ে ছায়া নিয়মের দিকে খেয়াল করে। গেট ধরে 10,000 টাকা ইনকাম করে ওরা বরযাত্রী ছেড়ে দেয়। সব কিছুই ঠিকঠাক চলছিল। তিন্নির স্বামী আদনান ছায়াকে 1 গ্লাস পানি দিতে বলে। ছায়া সেটা এগিয়ে দিতে গেলে হঠাৎ করে পেছন থেকে কেউ তাকে কাপড়ে ক্লোরোফর্ম মিশিয়ে বেহুশ করে দেয়। এরপর ছায়ার আর কিছু মনে নেই। জ্ঞান আসতে নিজেকে নির্ঝরের কবলে দেখতে পায়। জায়গাটা ছায়ার চেনা না, তবে এখানে এসে নির্ঝর তাকে সোজাই ব্ল্যাকমেল করে। ওদিকে বিয়েটা আটকে আছে নির্ঝরের জন্য। এরপর যা হয়েছে সবাই জানেন। দেখতে দেখতে তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে নির্ঝর আবারও ছায়ার ঘাড় ধরে নিজের দিকে নিয়ে আসে। শোন বেনিওয়ালি, ভেতরে গিয়ে আমি যা বলবো তাতে শুধু হ্যাঁ বলবি। বাকি একটা শব্দও যদি মুখ থেকে বের হয় তাহলে তোর জিভ কেটে সারা জীবনের মতো তোতলা বানিয়ে দেব, বুঝেছিস? ছায়া মাথা নাড়ায়। ছায়া খুব নরম স্বভাবের একটা মেয়ে। নির্ঝরের করা কাণ্ডে ছায়া আগে থেকেই আতঙ্কের মাঝে আছে। নির্ঝর ছায়া হাত ধরে বিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। ছায়া এবং নির্ঝরকে এক জায়গায় দেখে সবাই বেশ অবাক হয়। রাবেয়া বেগম এগিয়ে এসে বলেন, ছায়া, তোকে সারা বাড়ি খুঁজেছি আমি, তুই নির্ঝরের সাথে কী করছিলিস? ছায়া মায়ের কথার উত্তর দেওয়ার আগেই নির্ঝর বলে, আপনার মেয়ে এখন আমার স্ত্রী আন্টি। নির্ঝরের কথায় রাবেয়া বেগম কিছুটা অবাক হয়ে তাকান নির্ঝরের দিকে। মানে হলো আমরা বিয়ে করেছি। রাবেয়া বেগম নির্ঝরের কথায় অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। কি বলছে ছেলেটা? বিয়ে করেছে মানে? নির্ঝর, বাবা, আজকের দিনটা তোমার ভাই আমার মেয়ে দুজনের জন্য খুবই স্পেশাল। দয়া করে এইসব ইয়ার্কি করো না। ইয়ার্কি নয়, সত্যি কথা। নির্ঝর পাশে ইশারা করতে একজন একটা কাগজ নির্ঝরের হাতে দেয়। নির্ঝর সেটা রাবেয়া বেগমের হাতে তুলে দেয়। কাগজটা পড়ে রাবেয়া বেগম 2 কদম পিছিয়ে যায়।
ওগো শুনছো, তোমার মেয়ে এসব কী করে এসেছে? তৌফিক সাহেব দ্রুত রাবেয়া বেগমকে ধরে বসে। রাবেয়া, শান্ত হও, কি হয়েছে? শান্ত হও মানে? এসব কি দেখতে পাচ্ছ? রাবেয়া বেগমের হাত থেকে কাগজটা নিয়ে তৌফিক হাসান কাগজটা পড়ে। তৌফিক হাসানের চোয়াল শক্ত হয়ে আসে। তিনি শক্ত কণ্ঠে ছায়ার দিকে প্রশ্ন ছড়ে, ছায়া, এসব কি? বাবার গম্ভীর কণ্ঠে ছায়া অন্তর কেঁপে ওঠে। তৌফিক হাসান ছায়ার দিকে এগিয়ে যায়। ছায়া, আমি বলছি এসব কি? ছায়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কোনো প্রকার কথা বলার মতো শক্তি সে হারিয়ে ফেলেছে। তৌফিক হাসান খুব শান্ত স্বভাবের মানুষ। মেয়েদের গায়ে তিনি কখনো হাত তোলেননি, স্ত্রীকেও কখনো তুলতে দেননি। নোহা, ছায়া দুই রত্ন তার পরিবারের। তবে ছায়াকে সে এভাবে মানুষ করেনি যে বড় বোনের বিয়ের দিনই ছোট মেয়ে বড় বোনের ভাসুরকে বিয়ে করে আনবে কাউকে না জানিয়ে। আঙ্কেল নির্ঝর, আমি আমার মেয়ের সাথে কথা বলছি, তুমি এর মধ্যে আসবে না। ছায়া দ্রুত বলো, এসব কি? ছায়া বাবার দিকে তাকায়। পেছনে দাঁড়িয়ে থাকা মেজরের চোখে চোখ পড়তেই ছায়া চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি আমি মেজরকে পছন্দ করতাম বাবা। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছায়ার গালে থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। বাবার হাতে জীবনে প্রথম মার খেয়ে ছায়ার কান্না আরও বেড়ে যায়। পেছন থেকে নির্ঝর নিজের হাত মুঠো করে নেয়। এই সব দৃশ্য দেখে পেছন থেকে তন্নির হাতটা আদনান খুব জোরেই চেপে ধরেছে। আহ, কি করছো? আদনান তন্নির কথায় জগতে ফেরে। কি হয়েছে? তুমি এভাবে আমার হাত চেপে ধরেছো কেন? সরি জান, আমি বুঝতে পারিনি। দেখছো ভাই এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, আর তুমি এগিয়ে যাও, পরিস্থিতি সামাল দাও। আমি কি বলবো? তোমার ভাই এগুলো কি করেছে? বুঝলাম না, তোমায় আমি এত বেশি রাগতে দেখিনি কখনো। আদনান ভ্রু জোড়া ঠিক করে বলল, বিষয়টা তা নয় তন্নি, আমি দেখছি। আদনান এগিয়ে যায়, তবে তার চোখে মুখে রাগ স্পষ্ট। তৌফিক হাসান ছায়ার গায়ে আবার হাত তুলতে গেলে মিসেস চৌধুরী ধরে বসেন। মিসেস চৌধুরী এতক্ষণ ভেতরে ছিলেন। ছেলের বিয়েতে তিনি জোর করে এসেছেন। বাইরে এত কিছু হয়ে গেছে তিনি বুঝতে পারেননি। ভাইজান, আমার ছেলেও এই ঘটনায় সমান দোষী। আপনি শুধু ছায়াকে মারলে সব কিছু সমাধান হয়ে যাবে না। ছায়া ফুপিয়ে কাঁদছে। মিসেস মহিমা চৌধুরী গিয়ে ছায়ার পাশে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। নির্ঝরের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন তার ছেলের সমস্যা আছে কিছু। মা সব সন্তানদের দিকে তাকালে সব বুঝতে পারে। থামুন তৌফিক ভাই, আমাদের এখন উচিত সবাই মিলে কথা বলা। আদনান, জি আম্মু। বাবা, সব গেস্টদের চলে যেতে বলো। কিন্তু আম্মু, চিন্তা করো না, নোহা আর অয়নের বিয়েটা হবে, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো কথা বলার প্রয়োজন আছে। আদনান ঠিক তাই করে যা তার শাশুড়ি তাকে করতে বলে। এই মুহূর্তে তৌফিক হাসান, রাবেয়া বেগম, আদনান, তিন্নি, মাহিমা চৌধুরী সবাই ছায়াদের ড্রয়িং রুমে বসে আছেন। সবার মাঝে নীরবতা বিরাজমান। মাহিমা চৌধুরী যে কথা বলছে তাতে যুক্তি আছে, কিন্তু তৌফিক হাসান বা রাবেয়া বেগম কেউই এটা মেনে নিতে পারছে না তাদের মেয়ে এত বড় একটা কাজ করেছে। দেখুন তৌফিক ভাই, রাবেয়া আপা, আমি জানি নির্ঝর এবং ছায়া খুব ভুল কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমি দেখছি না। নীরবতা ভেঙে আদনান বলে ওঠে, কিন্তু আম্মু, নির্ঝর কাজটা ঠিক করেনি, আর ছায়াও। তাহলে বাবা তুমি কি বলতে চাও? ওদের বিয়ে হয়ে গেছে, এখন কি সেটা ভেঙে দেওয়া সম্ভব? আদনানের কথায় এবং মুখে পরিষ্কার বিরক্তি স্পষ্ট। তিন্নি স্বামীর এমন আচরণে বেশ অবাক হচ্ছে। মা, তুমি ওর কথা শোনো না, তুমি এত কথা কেন বলছো? আজব তিন্নি, আমি তোমার স্বামী আর নির্ঝর তোমার ছোট ভাই, আমি কথা বলতে পারি না?
বলতে পারো, কিন্তু আগুন নেভানোর কথা বলো, জ্বালিয়ে দেওয়ার কথা কেন বলছো? আদনান সেখান থেকে উঠে যায়। তিন্নি আবারও অবাক হয়। আদনান বেরিয়ে হাঁটার ধরে সামনের দিকে। সামনেই ছায়ার রুম। দরজা খোলাই ছিল। সেখানে সে দেখতে পায় নির্ঝর ছায়ার হাত ধরে আছে। ছায়া ফুপিয়ে কাঁদছে, আর নির্ঝর স্বাভাবিকভাবেই ছায়ার কান্নার দিকে তাকিয়ে আছে। আদনান সেখানে না দাঁড়িয়ে নিচে চলে যায়। নোহা আর আয়ানের বিয়েটা হয়ে গেছে। বাড়ি থেকে দুই বোনের বিদায়ের পালা। ছায়া মা এবং বাবার দিকে একবার তাকাচ্ছে, তবে তারা বড় মেয়েকে বিদায় দিলেও ছোট মেয়ের দিকে তাকালো না। অভিমান স্বাভাবিক। ছায়া মা বাবার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে। রাবেয়া বেগম কাঁদছে, কিন্তু ছায়াকে ধরছে না। নির্ঝর ছায়াকে নিজের কাছে নিয়ে আসে। অনেক কান্না হয়েছে জান, এবার বাড়ি চলো। কথাটা আসতেই বলে নির্ঝর। এই সব কিছু নীরব দর্শক হলো নোহা আর অয়ন। ওরা কিছু বলার প্রয়োজন বোধ করছে না। পরিস্থিতি এমনই। নির্ঝর ছায়ার একটা গাড়িতে ওঠে, অয়ন নোহা অন্য গাড়িতে, বাকি সবাই তাদের আলাদা গাড়িতে। নির্ঝরদের ঢাকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। ছায়ার কান্না কমছে না। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলল, আমি বলছি চুপ করো, অনেক কান্না করেছ। নির্ঝরের কথায় কোনো হেরফের হলো না ছায়ার। নির্ঝর এবার রেগে ছায়ার বাহু জোড়া ধরে নিজের দিকে এগিয়ে নেয়। ছায়া কোমরে ব্যথা পায়। নির্ঝর শক্ত হাতে চাপ ছায়া নিতে পারেনি। আহ, আমি বলছি কান্না থামাও, এত মরা কান্না কেন করছো? ছায়া হেঁচকি তুলতে তুলতে নির্ঝরের দিকে তাকায়। ছাড়ুন, ধরবেন না, সব শেষ করে দিয়েছেন আপনি। অনেক ন্যাকামি করো তুমি। আমার কথায় ক্যাম্পের সবাই চুপ থাকে, আর তুমি ইয়ার্কি করছো? ইয়ার্কি করছি না। আপনার ক্যাম্পের সবাই চুপ হলে আমার কি? আপনি অন্যায় করেছেন আমার সাথে। নির্ঝর ছায়াকে এবার গাড়ির সাথে চেপে ধরে। আমি আর কোনো কান্নার শব্দ, হেঁচকি তোলার শব্দ শুনতে চাই না। বুঝতে পেরেছো তুমি? ছায়া এবার বেশ ভয় পেয়ে যায়। কি হলো? কথা বলছো না কেন? ছাড়ুন, লাগছে। কোনো কান্নার শব্দ যেন না শুনি। কথাটা বলে নির্ঝর সরে যায়। ছায়া এবার গুটিসুটি হয়ে এক কোণে চলে যায়। কোনো রকম কথাই বলে না, তবে ফুপানি কমে না, সাথে হেঁচকি। কিছুক্ষণ ফুপিয়ে হেঁচকি তুলে ছায়া আপনা আপনি ঘুমিয়ে যায়। এক কোণায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে সে। নির্ঝর ফোন বের করে কাজ করছিল। পাশে থাকা রমণীকে ঘুমিয়ে যেতে দেখে ফোনটা বন্ধ করে পকেটে রেখে ছায়াকে নিজের কাঁধের ওপর নিয়ে আসে নির্ঝর। মেয়েটা ঘুমের মাঝে খুব মিষ্টি একটা স্নোরিংয়ের শব্দ করে, যা শুনতে বেশ ভালো লাগে নির্ঝরের। নির্ঝর একজন বিচক্ষণ মেজর। চারিদিকে তাকালে পরিস্থিতি সম্পর্কে তার ধারণা এমনিই হয়ে যায়। তবে হঠাৎ করে এমন একটা ক্লাস 10-এর বাচ্চার মতো কাজ কিভাবে করল? সব কথা মহিমা চৌধুরী বসে বসে ভাবছিলেন। তিনি তার ভাবনায় ব্যস্ত এমন সময় তার কোলে থাকা 3 বছরের নাতনি বলে উঠল, নানা, আমার দুটো মামি এসেছে বাসায়, আমি অনেক খুশি। নাতিনের কথায় মহিমা চৌধুরী নাতিনের কপালে চুমু দিয়ে বললেন, তুমি ঘুমাও নি এখনো নানু? ঘুম আসছে না নান? ঘুমাও নানু, অনেক রাস্তা বাকি। রাহি, তিন্নি আর আদনানের মেয়েটা নানুর কোলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। অন্যদিকে তিন্নি অনেকটা সময় ধরে পর্যবেক্ষণ করছে আদনানের মেজাজটা মোটেই ঠিক নেই। বিয়ের এত বছরে তিনি আদনানকে কখনো এতটা বিরক্ত দেখেনি। আদনান। তিন্নির কথায় আদনান গাড়ির জানলা থেকে মুখ সরিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? কি হবে? না, আসলে খুব কি মেজাজ খারাপ তোমার? না, তেমন কিছু না। তিন্নি আর কথা বাড়ায় না। অয়ন আর নোহা গাড়িতে। বিয়ের পর থেকে নোহা কোনো কথাই বলেনি, অয়নও বলেনি। তবে অয়ন নোহার হাতটা ধরে বলে, একটা কথা বলবো। নোহা অয়নের দিকে তাকায়। বলুন।
তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জানেন তো, আমার বোনকে আমি ছোট থেকেই চিনি। মা বাবা সম্মানহানি হবে বা বাবা মা কেউ দুটোর কথা শোনাবে এমন কোনো কাজ আমার বোন এই পর্যন্ত করেনি। আজ আমার সেই বোন এত বড় একটা কাজ করে বসলো। আমিও দাদাকে কখনোই এমন কাজ করতে দেখিনি। তুমি চিন্তা করো না, আমার ভাই অনেক ভালো, দায়িত্ববান একজন মানুষ। দেখে নিঃসন্দেহে নির্ঝর ভাই একজন যোগ্য পাত্র, কিন্তু তাই বলে এইভাবে? অয়ন আর কিছুই বলল না। আরও প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে তারা পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। বাড়িতে পৌঁছাতে রাত 3টে বাজে। তাই সবাইকে হালকা পাতলা বরণের পর্ব শেষ করে তাদের রুমে দিয়ে আসা হয়। ছায়া এই মুহূর্তে একটা নতুন শাড়ি পরে ফুলে সজ্জিত একটা খাটে বসে আছে। মেজরের রুমটা বড্ড বেশি নিখুঁতভাবে সাজানো, যেন প্রত্যেকটা জিনিস একটা অন্যটার পরিপূরক। দেখেই মনে হচ্ছে কোনো দক্ষ হাতে সব কিছু মেনটেন করা হয়। ছায়ার মনটা বিষণ্ণ এক কালো মেঘে ঘিরে আছে। একটুও ভালো লাগা কাজ করছে না তার ভেতরে। বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে মেয়েদের, তারও কি কম ছিল? অনেক স্বপ্ন ছিল, কিছুই হলো না বাস্তবে। ছায়া চোখ বন্ধ করে ভাবে, এই মানুষটার সাথে 1 থেকে 2 বার দেখা হয়েছে, কখনো সেভাবে কথাই বলেনি তার সাথে। আর এখন একটু সময়ের ব্যবধানে সে ছায়ার স্বামী। কি অদ্ভুত মানুষের জীবন! কিছুক্ষণের মাঝেই নির্ঝর দরজা খুলে ভেতরে আসে। নির্ঝরের পায়ের শব্দ পেয়ে ছায়ার ভেতরে ধুকপুক শব্দ কেমন বৃদ্ধি পাচ্ছে। নির্ঝর ক্রমশ ছায়ার দিকে এগিয়ে আসছে, আর ছায়ার ভেতরে ভয়, জড়তা ছায়াকে আরও চেপে ধরেছে। কিছুক্ষণ পর ছায়া নিজের সামনে কারোর উপস্থিতি টের পায়। হঠাৎ করে নির্ঝর ছায়ার ঘোমটা টেনে সরিয়ে ফেলে। নির্ঝরের এমন কাজে বেশ ভয় পেয়ে যায় ছায়া। চোখ তুলে নির্ঝরের দিকে তাকানোর সাহসটাও হারিয়ে ফেলেছে ছায়া। নির্ঝর নিজের হাত দিয়ে ছায়ার থুতনি ধরে উঁচু করে। ছায়া চোখে চোখ পড়তে নির্ঝর কোথায় যেন হারিয়ে যায় বারবার। ওই চোখগুলো গভীর সমুদ্রের মতো কত কথা বলে নির্ঝরকে। জীবনে কত কথা বুঝেছে, দেখেছে। তবে মেজর নির্ঝর কেন জানি না এই চোখের ভাষা পড়তে পারে না। কষ্ট হয়, মনে হয় লেখাপড়া বোধহয় সব ভুলে গেছে সে। নীরবতা ভেঙে নির্ঝর বলে, যাও ফ্রেশ হয়ে আসো, এইসব মেকআপ তুলে ফেলো। আমি মেকআপ করিনি। নির্ঝর এবার নিজের বৃদ্ধাঙ্গুল ছায়ার ঠোঁটে ছুঁয়ে বলে, এখানে তাহলে লাল রঙের এটা কি লেগে আছে? আমি মুখে কিছুই দিইনি, তিন্নি আপু আমায় লিপস্টিক লাগিয়ে দিয়েছে। এখন তুলে ফেলো। ছায়া কিছু বলে না, টিস্যু দিয়ে লিপস্টিক তুলে ফেলে। নির্ঝর ফ্রেশ হয়ে আসে, এসে খাটের একপাশে শুয়ে পড়ে। ছায়া খুবই ইতস্তত বোধ করছে। সে কি করবে, শুয়ে পড়বে নাকি? কিন্তু লোকটা কেমন অদ্ভুত। ছায়ার ভীষণ কান্না পাচ্ছে। কি করবে সে? কি এমন একটা বাজে সিচুয়েশন! ছায়াকে ওভাবে বসে থাকতে দেখে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেভাবেই হোক না কেন তুমি আমার স্ত্রী। মানো আর না মানো, আমার সাথে তোমাকে এক বিছানায় শুতে হবে, তাই চুপচাপ শুয়ে পড়ো। ছায়া এবার এক কোণায় নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। বিছানাটা রাজকীয়, 4 জন মতো ভালো করেই শোয়া যায়। সেখানে ছায়া এমনভাবে শুয়ে আছে যেন 10 জন শুয়েছে কোনো মতে। নির্ঝরের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। কি অদ্ভুত এই মেয়ে! নির্ঝর এবার এক হাতে ছায়াকে হ্যাঁচকা টান দেয়। নির্ঝরের টান খেয়ে ছায়া সোজা তার বুকের সাথে মিশে যায়। ছায়া কিছু বলার আগেই নির্ঝর টেবিল ল্যাম্প অফ করে দেয়, আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। ছায়া ছোট থেকে একটা ফোবিয়া আছে, এটা একটা নেক্টোফোবিয়া, যে কারণে অন্ধকারে তার ভীষণ ভয় করে। ছায়া নির্ঝরের ভয় বলতে পারছে না লাইট অন করুন।
আর অন্ধকারের ভয়ে নির্ঝরের থেকে সরতে পারছে না। নির্ঝর ছায়ার চুলের ঘ্রাণ পেয়ে মাতাল হয়ে গেছে। অনেক দিনের পুরনো ঘুম এসে তার চোখে ভিড় করেছে। ছায়া নির্ঝরের পরনের গেঞ্জিটা খামচে ধরে। নির্ঝর বুঝতে পারে ছায়া তাকে ধরে রেখেছে, তবে কিছু বলে না। মেয়েটা এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি অভিনয় করছিল? অভিনয় করছিল, নইলে লাইট অফ করার সাথে সাথে এভাবে জড়িয়ে ধরে কেউ? কথাগুলো নিজের মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নির্ঝর। তবে ছায়ার প্রচণ্ড ভয় করছে, কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে নির্ঝর ঘুমিয়ে গেছে, কিন্তু ছায়া ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। পায়ের কাছে একটা কাঁথা রাখা, সেটা টেনে নেয় ছায়া। হাত পা অবশের মতো হয়ে যাচ্ছে তার। ভয়ে রীতিমতো অবস্থা বেহাল। বারবার মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। ছায়া ৭-৫ না ভেবে নির্ঝরকে নিজের দুহাতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া নিজেও ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এ রাত এভাবেই কেটে যায়। তিন্নি সকালে ঘুম থেকে উঠে দেখে তার মেয়ে কাঁদছে। রাহি, মা কি হয়েছে? মাম্মা, রাহি পড়ে ব্যথা পেয়েছে। তিন্নি দ্রুত মেয়ের কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেখে আদনান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, মেয়েটা এত সময় কান্না করছে আর আদনান তার দিকে কোনো খেয়ালই করছে না। এমনটা তো আগে কখনো হয়নি। আদনান, না। তিন্নির ডাকেও কোনো সাড়া নেই। এই আদনান, শুনছো? আদনান এবার পিছন ফিরে রাহিকে কাঁদতে থেকে দ্রুত ভেতরে আসে। কি হয়েছে মাম্মা, কাঁদছো কেন? তিন্নি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, অনেকক্ষণ যাবৎ কাঁদছে। কাল রাতে প্রচুর কষ্ট হয়েছে, আর রাত করে ঘুমোনোতে আমার ঘুমটা গাঢ় হয়েছে বলে বুঝতে পারিনি। কিন্তু তুমি তো সজাগ ছিলে, দাঁড়িয়েছিলে, মেয়েটার কান্না কেন শুনতে পাওনি? একজন মেজর হওয়ার সুবাদে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নির্ঝরের। তবে কাল রাত 4টের দিকে শুয়ে ভোরে আর ঘুম থেকে ওঠা হয়নি। তবে সকাল 9টা নাগাদ ঘুম ভেঙে যায় নির্ঝরের। ঘুম ভাঙতে বুকের উপর কারোর ভার অনুভব করে। নির্ঝর মাথা উঠিয়ে লম্বা চুলের সেই মেয়েটিকে দেখে বেশ ভালোই লাগে। এই মেয়েটার মাথাটা তার বুকের জন্যই। এইসব ভাবতে ভাবতে হঠাৎ নির্ঝর বুঝতে পারে ছায়ার শরীর কাঁপছে। নির্ঝর দ্রুত ছায়াকে বালিশে শুইয়ে বুঝতে পারে ছায়ার প্রচণ্ড জ্বর এসেছে। এসি চালানো নেই, কাঁথাও গায়ে দেওয়া, তবে জ্বর কেন এলো সেটাই বুঝতে পারছে না নির্ঝর। এই অবস্থায় তার কি করা উচিত? নির্ঝর দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসে। নোহা আর তার মা মিলে খাবার রাখছিল টেবিলে। নির্ঝরকে দেখে মিসেস চৌধুরী বলল, ছায়া কোথায় নির্ঝর? ওকে নিয়ে খেতে আয়। মা, আসলে মিসেস চৌধুরী ছেলের এমন কণ্ঠ শুনে বুঝতে পারে কিছু হয়েছে। মেজরের স্ত্রী সে, আবার মেজরের মাও। মহিমা চৌধুরী ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? ছায়া, হঠাৎ জ্বর এসেছে। নোহা খাবার দেওয়া বন্ধ করে নির্ঝরের দিকে তাকায়। কি বলছেন ভাইয়া? হ্যাঁ, আসলে আমি তো বুঝতেই পারিনি কেন এমন হলো। নোহা দ্রুত পায়ে উপরে উঠে আসে, সাথে নির্ঝর আর মহিমাও। নোহা বোনের কাছে এসে মাথায় হাত দিয়ে জ্বর চেক করে। ছায়ার গা পুড়ে যাচ্ছে, ভীষণ জ্বর এসেছে। ভাইয়া, কাল রাতে ঘরের লাইট বন্ধ ছিল? হ্যাঁ। ইস ভাইয়া, আসলে ছায়ার নেক্টোফোবিয়া আছে। কালকে ভীষণ ভয় পেয়ে গেছিল, তাই এমন জ্বর এসেছে। নির্ঝর অবাক হয়ে যায় কথাটা শুনে। এই জন্য কাল রাতে মেয়েটা তাকে ধরে বসেছিল। আর নির্ঝর কত কিছুই না ভেবেছে। মা, বলছি যে আদনান ভাইকে একটু ডাকবেন। বাবা তো আদনান ভাইকেই দেখাতো ছায়াকে, জানেন তো উনি ছায়ার পার্সোনাল ডক্টর। হ্যাঁ, আমি ডেকে আনছি। মিসেস চৌধুরী চলে যায়। নোহা ছায়ার মাথায় হাত দিয়ে ওকে দেখছে। আদনান ছায়ার পার্সোনাল ডক্টর? নির্ঝর প্রশ্ন করে। নোহা উত্তর দেয়, জি ভাইয়া। আর আদনান ভাই
এর থেকেই অয়নের সাথে আমার বিয়ে ঠিক হয়। আদনান ভাই প্রথম অয়নের প্রস্তাব দেয় বাবাকে। নির্ঝর গভীরভাবে কিছু চিন্তা করা শুরু করে। এর মাঝে আদনান চলে আসে রুমে। কি হয়েছে? ভাইয়া দেখুন, ওর প্রচুর জ্বর, সরে এসো। নোহা উঠে যায়। আদনান ছায়ার প্রেশার চেক করে। সব কিছু চেক করার পর উঠে দাঁড়ায়। নির্ঝর, ওকে আর অন্ধকারে রাখিস না। যদিও এতদিনের ট্রিটমেন্টে মেয়েটা বেশ সুস্থ হয়ে উঠেছিল, একদিনেই তা অবনতি হয়ে গেল। ঔষধ খাইয়ে দিবি, খাবার খাইয়ে। আদনান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। নির্ঝর অনেকটা সময় ধরে আদনানের কথাগুলো বোঝে। তারপর নোহার দিকে তাকায়। আপু, খাবার নিয়ে আসো। জি ভাইয়া। নোহা নিচে চলে যায়। মিসেস চৌধুরী নির্ঝরের কাছে আসে। আমার ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছে জানিস তো নির্ঝর? মায়ের কথার আক্ষরিক অর্থ নির্ঝর ভালো করেই জানা আছে। চিন্তা করো না, বিশ্বাস রাখো। এর মাঝেই নোহা খাবার নিয়ে চলে আসে। নির্ঝর ছায়ার কাছে এগিয়ে যায়, ছায়াকে উঠিয়ে বসায়। ছায়া যদিও এখন কোনো ধ্যান জ্ঞান নেই, তারপরেও কষ্ট করে স্যুপটা খাইয়ে ওষুধ খাইয়ে দেয় নির্ঝর ছায়াকে। কাবার থেকে কম্বল বের করে ঢেকে দেয় ছায়াকে। সকাল গড়িয়ে দুপুর। ছায়ার জ্বর পড়েছে। ছায়া একটু একটু করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় দেখে প্রথম একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় কাল যে তার বিয়ে হয়েছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে। রুমটা আপাতত ফাঁকা, কেউ নেই। তার শরীরের শাড়িটা ঘেমে শরীরের সাথে লেপ্টে আছে। ছায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরটা বেশ ভালো লাগছে এখন। ব্যাগ থেকে শাড়ি নিয়ে ছায়া বাথরুমে চলে যায়। রীতিমতো গোসল করে ফ্রেশ হয়ে নেয়। আসলে ছায়ার মনেই নেই সকালে তার সাথে কি হয়েছে। ছায়ার মনে হচ্ছে এখন হয়তো সকাল, তাকে এখন গোসল করে নিচে যেতে হবে। কিছুক্ষণ পর ছায়া বেরিয়ে আসে। তখনই রুমে নির্ঝর খাবার হাতে প্রবেশ করে। দুজনের চোখাচোখি হতেই ছায়া চোখ নামিয়ে নেয়। কি ব্যাপার, তুমি গোসল করেছ? হ্যাঁ। কেন? মানে ঘেমে গোসল হয়ে গিয়েছিলাম অর্ধেক, তাই। পাগল মেয়ে, জানো তুমি তোমার কি পরিমাণ জ্বর ছিল? সেন্স ছিল না তোমার। ছায়া নির্ঝরের মুখের দিকে চোখ তুলে তাকায়। সত্যি? নির্ঝর অবাকে চরম সীমায় পৌঁছে গেছে। তোমার মনে নেই কিছু? না, মনে নেই। এখন সকাল না? জি না ম্যাডাম, এখন অলমোস্ট বিকেল। কি, এত বেলা হয়ে গেল? বসো, খেয়ে নাও। নির্ঝর ছায়ার সামনে খাবার রাখে। ছায়া খাবার খায়। এরপর ছায়াকে ঔষধ দিয়ে নির্ঝর ব্যালকনিতে চলে আসে। একটা ইম্পর্টেন্ট কল এসেছে। নির্ঝর ফোনটা পিক করে কথা বলতে থাকে। ছায়া বোর হচ্ছে, তাই ভাবল জামাগুলো কি সাজিয়ে রাখবে। ছায়া ব্যাগে হাত দিয়ে যখন জামাগুলো বের করবে, তখনই নির্ঝর এসে বলল, কি করছো? জামাগুলো বের করছিলাম। করবে না, আমরা আজকেই চলে যাব এখান থেকে। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া হাঁ হয়ে তাকিয়ে আছে। চলে যাবে মানে? কোথায় চলে যাবে? কিন্তু ছায়া যে যেতে চায় না। মা বাবাকে ফোন করবে, কিন্তু কি বলবে? ওদের না দেখে ছায়া এক পাও যেতে চায় না এখান থেকে। মনের ভেতর কালো মেঘ হানা দিল। ভীষণ কষ্ট হচ্ছে এখন তার। সবাই মিলে এক জায়গায় বসে আছে। সেখানে ছায়াও এক কোণে বসে আছে। তিন্নি নোহার কোলে বসে নোহার হাতে চুড়ি নিয়ে খেলছে। ভাই, তুই আজকেই চলে যাবি? কিন্তু কেন? তোর তো অয়নের বিয়েতে ছুটি ছিল 3 দিন। আপু, আমি একজন মেজর, সেখানে পুরো দায়িত্ব আমার। আমি চাইলেও তোমাদের না পেরেছি আগে সময় দিতে, আর না এখন পারবো দিতে। তুমি যাচ্ছ ভালো কথা, ছায়াকে রেখে যাও। মহিমা, সম্ভব নয় মা। বিয়ে মানুষ বউকে রেখে দিতে করে না। মিসেস চৌধুরী ছেলের কথায় উঠে দাঁড়ায়। আমিও তা মানলাম, কিন্তু ছায়া যে অসুস্থ, তার কি করবে?
আমিও সেটাই বলছিলাম নির্ঝর। আমি এখানে আছি, তুমি ছায়াকে রেখে যাও, আদনান বলল। আদনান ভাই, আপনাকে ওর চিন্তা করতে হবে না, এই মুহূর্তে আমি তাকে দেখে রাখতে পারবো। আর চিন্তা করবেন না, রাজশাহী গিয়ে ভালো একজন ডক্টর হায়ার করব আমি, নির্ঝর বলে উঠল। নির্ঝর ভাইয়া, একটা কথা, মা বাবাকে যদি একটু বলতেন, নোহা বলল। হ্যাঁ ভাইয়া, আমারও অফিস ছুটি ছিল, তুমি যেহেতু থাকছো না, আম্মু আব্বুকে ডাকো, ছায়া তাদেরও মেয়ে। নির্ঝর অয়নের দিকে তাকিয়ে বলে, ওনারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কথাটা বলে নির্ঝর সেখান থেকে উঠে যায়। ছায়া সেখানে বসে রয়। মেয়েটার সম্পর্কে সমস্ত ডিসিশন নিয়ে ফেলল নির্ঝর, কিন্তু ছায়া কিছু বলতেই পারল না। তবে কি এখন থেকে তার জীবনটা এমন হয়ে যাবে? কিছুই ভাবতে পারছে না ছায়া। সবাই ড্রয়িং রুমে বসে আছে। ছায়া আর নির্ঝরের ব্যাগ গাড়িতে ওঠানো হয়ে গেছে। ছায়ার চোখ দিয়ে পানি পড়ছে। ছায়া মেয়েটা এমন যে কাঁদলেও শব্দ হয় না। মা বাবা যদিও সেইভাবে ছায়ার সাথে কোনো কথা বলেনি, রাগ তাদের স্বাভাবিক। তবে হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে বিয়ে হয়ে গেল, তাও এইভাবে, আর এইভাবে হঠাৎ করে তার সাথে বেরিয়ে যাওয়া লাগছে। সেখানে কেউ নেই এই অচেনা মানুষটা বাদে। এইসব ভাবতেই ছায়ার দু চোখ বেয়ে ঝর্ণা গড়িয়ে পড়ছে। এত কষ্ট হচ্ছে, পরিবার বুঝি এত আপন হয়? তৌফিক হাসান, নোহা, রাবেয়া বেগম বাদে এই দুনিয়ার কাউকেই এত কাছ থেকে দেখার প্রয়োজন বোধ হয়নি ছায়ার। বরাবরই সে তারা দুই বোন পরিবারকে সময় দেয় বেশি। রাবেয়া বেগম একজন মা। সেই মা বুঝতে পারে না ছায়া এমন কেন করল। রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছায়ার কাছে এসে বসে। তখন থেকে কেঁদে যাচ্ছিস, কাঁদছিস কেন? ছায়া মায়ের দিকে ঘুরে তাকায়। ভালো লাগছে না মা। ছায়ার গলা ধরে আসছে কথা বলতে গেলে। কষ্ট হচ্ছে, বুকের ভেতর কষ্ট হলেও বুঝি এমন লাগে। ছায়া দূরের ভার্সিটি পর্যন্ত অ্যাডমিশন নিল না বাসা ছেড়ে যাবে না বলে। আজ তাকে কোথা থেকে কোথায় চলে যেতে হবে। মা, রাত 9টা বেজে গেছে, আমাদের এখন রওনা হতে হবে। ঠিক আছে, সাবধানে যাও, খেয়াল রেখো বাবা। এই মুহূর্তে তোমার সাথে তোমার বউ আছে, আমি কিন্তু কোনো রকম ঝামেলা চাই না। ঠিক আছে মা। নির্ঝর শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেয়। তিন্নি ছোট মেয়েটা মামাকে ছাড়তে চায় না, কিন্তু মামা আর থাকবে না। রাহি উপায় না পেয়ে ছায়ার হাত ধরে বসে। নতুন মাম্মি, তুমি নতুন মাম্মি, যেও না তোমরা। ছায়া রাহিকে কোলে তুলে রাহির গালে চুমু দেয়। আবার আসবো মা, তোমার কাছে থাকবো সব সময়। ছায়ার চোখ জোড়া লাল হয়ে যাচ্ছে কান্না করার জন্য। গাড়িতে বসে ওরা বাস স্টপে চলে আসে। এখান থেকে নির্ঝর রাজশাহীর বাস নেবে। ছায়া ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারল এটা এসি বাস। গাড়ি থেকে নেমে নির্ঝর ছায়ার হাত ধরে বাসে উঠবে, তখন নির্ঝর নিজের হাতে টান অনুভব করে। পেছন ফিরে ছায়ার দিকে তাকায়। ওর চোখ টলমল করছে। কি হয়েছে? এই বন্ধ বাসে যাব না। এখান থেকে রাজশাহী অনেক দূর, আমরা গাড়িতে যেতে পারবো না। কিন্তু আমার তো খোলা বাসেও যেতে পারি না। পারি না, আপাতত এটাতেই যেতে হবে। আমার কষ্ট হবে অনেক। নির্ঝরের এবার ভীষণ মায়া লাগে। সে ছায়াকে নিজের কাছে এনে ছায়ার বাহুজোড়া জড়িয়ে ধরে বলে, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে ছায়া, আমাকে বাড়ি দিয়ে আসুন না। নির্ঝর বরাবরই ঠান্ডা স্বভাবের মানুষ। রাগ হলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। আর্মি ক্যাম্পাসে সব কিছুর জন্য ট্রেনিং হয়, তবে রাগ নিয়ন্ত্রণ করাটা সে শিখেছে বাবা সিনহার থেকে। এই মুহূর্তে ছায়ার অবস্থা যদিও নির্ঝর বুঝতে পারছে। হঠাৎ করে বিয়ে, তারপর হঠাৎ করেই জায়গা পরিবর্তন, কিন্তু তারপরও
এখন ছায়াকে যেতে হবে তার সাথে। নির্ঝর ছায়াকে টেনে গাড়িতে তোলে। গাড়ির ভেতরে আলাদা কেবিনের মতো সিস্টেম করা। ছায়াকে বসিয়ে দেয় নির্ঝর। বসো, আমি আসছি। ছায়া নির্ঝরের হাত ধরে বলে, না, আমাকে নিয়ে যান। নির্ঝর পকেট থেকে ফোনটা বের করে ছায়ার হাতে দেয়। রাহি অনেক সময় ফোনে গেম খেলে, সেই জন্য কিছু গেম আছে। 2 মিনিট খেলতে লাগো, আমি আসছি। নির্ঝর বেরিয়ে যায়। ছায়া চোখ মুছে ফোন অন করে। নির্ঝরের কোনো ছবি নেই ওয়ালপেপারে। ছায়া কি মনে চাইল, সে গেমস বাদ দিয়ে ছবিতে ঢুকলো। সেখানে নানান টুকটাক ছবি তোলা। তবে ছেলেটা যে অনেক সুন্দর। সানগ্লাস পরলে আরও বেশি সুন্দর দেখায়। কালো শার্টে ফর্সা ছেলেটাকে ভালো মানায়, আবার ব্লেজারেও বেশ ভালো মানায়। দাড়ি তার খুব একটা নেই। ছায়া নির্ঝরকে দেখতে ব্যস্ত হয়ে যায়। নির্ঝরকে দেখার সময়টুকুতে তার মনে হচ্ছিল সে সব ভয় ডর ভুলে গেছে। পৃথিবীর একদিকে চলে গিয়েও ওকে সুযোগ করে দিয়েছে নির্ঝরকে মন ভরে দেখতে। কিছুক্ষণ পর নির্ঝর হাতে বেশ অনেক বড় একটা স্ন্যাক্সের ব্যাগ নিয়ে হাজির হয়। ছায়া তখনও নির্ঝরের ছবি দেখছে মন দিয়ে। নির্ঝর ছায়ার পাশে বসতেই ছায়া সেখান থেকে বেরিয়ে আসে। ছায়ার ঠোঁটে লেগে থাকা হাসিটাও চলে যায়। এগুলো নিন, লাগতে পারে। ছায়া সব কিছু দেখে খুশি হয়ে যায়, কারণ জিনিসগুলো তার পছন্দের। দেখতে দেখতে গাড়ি চলতে শুরু করে। প্রথম কোনো রকম না লাগলেও ধীরে ধীরে ছায়ার মাথা ভেতর ঘুরতে থাকে। বন্ধ জায়গায় মনে হচ্ছে কেউ আটকে রেখেছে। ছায়ার অস্বস্তি দেখে নির্ঝর ছায়ার হাতটা ধরে বসে। ছায়ার মাথা নির্ঝরের কাঁধে রাখে। বলছি, জানলা খোলা যাবে না? না, যাবে না, তুমি চোখ বন্ধ করো। খুব প্রিয় কিছু নিয়ে চিন্তা করো, দেখো ঘুম চলে আসবে। ছায়া চোখ বন্ধ করে নেয়। নির্ঝরের শরীরের ঘ্রাণ তাকে নির্ঝরের কথা মনে করতে বাধ্য করছে। ছায়া নির্ঝরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। নির্ঝরের হাত শক্ত করে ধরে রেখেছে মেয়েটা। নির্ঝরও কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। রাজশাহী বাস স্টপে পৌঁছে তাদের রাত 4টে বাজে। অনেক রাত এখন, তবুও মেজর সাহেবের জন্য গাড়ি এবং সৈনিক 2 এসেছে। নির্ঝর একটু ইচ্ছা হচ্ছে না ঘুমন্ত ছায়াকে ডেকে তুলতে, তাই নিজেই ছায়াকে পাজা কোলে তুলে নিয়ে আসে কোয়ার্টারে। এই প্রথম তার কোয়ার্টারে সে বাদে অন্য কেউ থাকবে। এর আগে 1-2 বার অয়ন এসেছে, তবে সেভাবে থাকা হয়নি। এখন তো 24 ঘন্টায় এই বউ নামক মেয়েটা তার সাথে থাকবে, তার পাশে থাকবে। যত সময় সে এখানে থাকবে তত সময় মেয়েটা তার পাশে ঘুরঘুর করবে। ভাবতেই মেজরের মনে শীতল হাওয়া বয়ে যায়। অদ্ভুত এই অনুভূতি। ইচ্ছা হচ্ছে ছায়ার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু এই ঘুমন্ত অবস্থায় মেয়েটার ফায়দা নেওয়া ঠিক হবে না বলে মস্তিষ্ক বলছে, কিন্তু হৃদয় আবার বলছে, ছুঁয়ে দে না ঠোঁটটা, তোরই তো বউ। নির্ঝর কোনো 7-5 না ভেবেই ছায়ার ঠোঁটে আঁকড়ে ধরে। জীবনে প্রথম কোনো নারীর ঠোঁটের স্পর্শ পেয়ে নির্ঝরের ভেতর কেমন আগুন জ্বলে ওঠে। এই নারী এত অদ্ভুত সুন্দর কেন? নাকি তার স্ত্রী এই জন্য এত সুন্দর দেখাচ্ছে? কিছুক্ষণ পর নির্ঝর সরে আসে, নিজের কাজে নিজেই হাসে। অদ্ভুত অনুভূতি এসব তার। নির্ঝর ফ্রেশ হয়ে ছায়াকে ডাকে, ছায়া, জামা পাল্টে ঘুমাও। ছায়া নির্ঝরের গভীর কণ্ঠ শুনে ঘুম থেকে ওঠে। সাদা মাটা জামা পরে ফ্রেশ হয়ে নেয়। নির্ঝর ততক্ষণে মা এবং বাসার সবাইকে জানিয়ে দেয় তারা পৌঁছে গেছে। ছায়া বাথরুম থেকে বেরিয়ে আসতেই নির্ঝর বলে, এখানে কিছু রান্না করা নেই, এত ভোরে দোকানও খোলা নেই। তুমি চাইলে এখান থেকে কিছু খেয়ে নাও, এগুলো তোমার জন্য আনা। ছায়া সেই খাবারগুলোর দিকে তাকায়, তবে তার মন একটুও চাইছে না এগুলো খেতে। নির্ঝর বিশেষ বুঝতে পারে, আচ্ছা সমস্যা নেই, আমি কিছু রান্না করছি। না, তার প্রয়োজন নেই, এখন অনেক কষ্ট
হয়ে গেছে, ঘুমান। সকালে উঠে আমি রান্না করে দেব। তুমি রান্না জানো? জানি। ভালো কথা। যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে, তাই রান্নাটাও আমারই দায়িত্ব। কথাটা বলেই ছায়া শুয়ে পড়ে। নির্ঝর ছায়া শোয়ার দিকে তাকিয়ে আছে। তার মাথায় এখন একটাই কথা চলছে, সমস্যাটা আসলে কার ছিল? যদি আদনান আমার বোনকে ধোকার সাগরে রাখার চেষ্টা করে, তবে সেই সব হারাবে। কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলে নির্ঝর ছায়ার পাশে শুয়ে পড়ে। চলবে।